আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাসে। আজকের ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে কোন ব্যাকরণের ক্ষেত্রে কোন কোন জিনিস আমরা খুব ভালো করে পড়বো, অর্থাৎ কম সময়ে তুমি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে বাংলা দ্বিতীয় পত্রে। এবং তোমরা জানো যে বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে ব্যাকরণ টাইপের জিনিসপাতি থাকে, আর আরেকটা পার্টে কিন্তু আমাদের রিটেন পার্ট থাকে, অর্থাৎ হচ্ছে আমাদের প্রতিবেদন, আবেদনপত্র, রচনা, ওই জিনিসগুলো। তো আমাদের এই পার্টে অর্থাৎ ব্যাকরণের এই পার্টে কিন্তু 30 নাম্বার থাকে এবং এখানে 30-এ 30 পাওয়া খুবই পসিবল। তো কীভাবে আমরা 30-এ 30 পাইতে পারি ব্যাকরণে, আজকে আমরা সেই সাজেশন নিয়ে কথাবার্তা বলবো। তার আগে তোমরা ইতিমধ্যেই বাংলা প্রথম পত্র পরীক্ষাটা দিয়ে ফেলছো, যাদের পরীক্ষা ভালো হয়েছে তো চমৎকার। আর যদি কারো পরীক্ষার মধ্যে কোনো জিনিস হচ্ছে একটু ভুল হয় বা তুমি কমপ্লিট করে না আসতে পারো, তাও খুব বেশি মন খারাপ করার দরকার নেই, কারণ তোমরা জানো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা পত্র মিলে কিন্তু আসলে আমাদের A+ আসবে। অর্থাৎ তোমাকে বাংলা প্রথম এবং দ্বিতীয় দুটোই মিলে 160 নাম্বার তুলতে হবে। হতে পারে যে তুমি বাংলা প্রথম পত্রে 70 পাইছো বা তুমি এই দ্বিতীয় পত্রে 90 পাইছো, দুটো মিলে কিন্তু 160 হয়ে গেল। আমরা দেখি যে কিভাবে আমরা এই ব্যাকরণে 30-এ 30 আসলে পাইতে পারি। তোমরা সবাই জানো ব্যাকরণের মধ্যে আমাদের বেসিক্যালি কয়টা জিনিস থাকে, 1 2 3 4 5 6, 6টা প্রশ্ন আমাদের ব্যাকরণের এখান থেকে আসে এবং 6টার মধ্যে 5 6 30 নাম্বার আমাদের থাকে। এবং A+ যদি পাইতে চাও, বাংলা প্রথম পত্রে কিন্তু অনেক সময় বেশি নাম্বার উঠে না, নাম্বার কিন্তু উঠাইতে হয় বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। এবং বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে নাম্বার ওঠানোর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এই ব্যাকরণ। 30-এ একদম 30 তোমাকে নিয়ে আসার চেষ্টা করতে হবে এবং খুবই পসিবল এবং অল্প সময়ে এটা হয়ে যায় আসলে। তো দেখো, এই 6টা জিনিসের মধ্যে আমি একদম স্পেসিফিকভাবে তোমাকে বলে দিব যে আচ্ছা তুমি এইখান থেকে এইটা পড়বা, এগুলো আসবে, তুমি খেয়াল করে দেখবা ওই সেম জিনিসগুলো আসবে, কোনো সমস্যা নাই। দেখো একদম 1 নম্বরে আসে হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়মের ক্ষেত্রে আমাদের 2টা প্রশ্ন আসবে, ক অথবা খ, যে কোনো একটা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। কতে যে প্রশ্নগুলো থাকে সরাসরি তোমাকে বলবে এরকম যে বাংলা উচ্চারণ কয়েকটা প্রশ্ন বলছি, একটু খাতায় লিখে ফেলো, এখানে সংক্ষেপে লিখছি আর এখন প্রশ্নগুলো মুখে কমপ্লিটলি বলে দিচ্ছি, এই প্রশ্নগুলোর মধ্যেই তুমি কমন পাবা, ঠিক আছে? আর এইগুলা ছাড়াও আরও কোথাও এক্সট্রা কী পড়বো সেটাও রিসোর্স আমি তোমাকে বলে দিব। তার মানে বাংলা উচ্চারণ নিয়মের মধ্যে কতে আমাদের থাকে হচ্ছে নিয়ম লিখতে বলে, যে কয়েকটা নিয়ম লেখো। যেমন 1 নম্বর এইখান থেকে যে হইতে পারে 2টা জিনিস, তো নিয়মেরগুলো ফার্স্টে বলি। সরাসরি বলতে পারে বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো। যে কোনো 5টি নিয়ম বলতে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দুইটা মিক্স করে তুমি লিখতে পারো, বা তোমার যে 5টা নিয়ম মনে আছে সেই 5টা নিয়ম তোমাকে লিখতে হবে। একটা প্রশ্ন গেল যে বাংলা ব্যাকরণে এই বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম, যে কোনো 5টি বলে তোমার স্বাধীনতা, যে কোনো 5টা লিখবে। এবং অবশ্যই 5টা নিয়ম যদি বলে খালি নিয়ম লিখবা না, নিয়মের সাথে উদাহরণ মাস্ট, নিয়মের সাথে উদাহরণ মাস্ট, অবশ্যই উদাহরণ দিতেই হবে। উদাহরণ তো সবসময় পরীক্ষায় চাই, না চাইলেও দিতে হবে, কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? যে কোনো 5টি নিয়ম, বা এভাবে আসতে পারে যে বাংলা উচ্চারণের ক্ষেত্রে স্বরবর্ণের 5টি নিয়ম, বা বাংলা উচ্চারণের ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের 5টি নিয়ম, এভাবে তোমার পরীক্ষা আসতে পারে। একটা প্রশ্ন গেল। তারপরে বেশি বেশি যে প্রশ্নগুলো আসে সেই 3টা প্রশ্ন উপর লিখে রাখছে একদম। এখন যেটা বললাম সেটা তো এই সব কিছু মিলেই, কিন্তু স্পেশালি 3টা প্রশ্ন পরীক্ষায় সরাসরি আসে, জিজ্ঞেস করে যে বাংলা উচ্চারণের ক্ষেত্রে অ এর যে নিয়মগুলো সেগুলো একটু লিখো, মানে অ উচ্চারণের যে নিয়মগুলো সেগুলো তুমি লিখো। 5টা নিয়ম, 5টা করে নর্মালি বলে, উদাহরণ সহ, মাস্ট উদাহরণ সহ, সবগুলাই উদাহরণ সহ লিখে রাখো। তারপর সেমভাবে আসে এই যে এ ধ্বনির যে উচ্চারণ, সেই এ ধ্বনির উচ্চারণের 5টা নিয়ম, উদাহরণ সহ, মাস্ট। এই দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এরপরে আসে হচ্ছে বফলা, মফলা, জফলা। এই 3টা ফলার মধ্যে বফলাটা বেশি ইম্পর্টেন্ট। সাজেশন যেহেতু দিচ্ছি এই জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো আমি লিখছি, হ্যাঁ এগুলো আমি লিখছি, এবং যেগুলো মুখে বললাম এগুলোও তোমাকে পড়তে হবে। এগুলোও এখান থেকে প্রশ্ন আসা সম্ভব, বিগত বিভিন্ন সময় আসছে, হ্যাঁ। তো ওগুলো একটু লিখে রাখবা। কী বলছি, 4টা প্রশ্ন বলছি। 1 নম্বর বলছি হচ্ছে যে কোনো 5টা নিয়ম লেখো উদাহরণ সহ, একটা প্রশ্ন। অধ্বনির উচ্চারণ নিয়ম সহ লিখবা, উদাহরণ সহ লিখবা, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কি এ ধ্বনির উচ্চারণ, আর 4 নম্বর হচ্ছে বফলা, মফলা বা জফলা। এই 3টার মধ্যে যে কোনো একটা আসবে পরীক্ষায়, ঠিক আছে? মানে এই যে তুমি যে হাতে গুনে এই 4টা জিনিস পড়ো একদম নিয়ম এবং উদাহরণ সহ, তাহলে তুমি এইখান থেকে একদম আরামসে 5 নম্বর পেয়ে যাবা। এমন না যে এই নিয়মগুলো লিখলে তোমাকে হচ্ছে 5-এর মধ্যে 4 দিবে, তা না। 5টার মধ্যে 5টা যদি হয় তুমি 5-এ 5 পাবা, এরকম একদম তোমাকে একদম পিওর নাম্বার দিবে। তবে এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে শব্দের উচ্চারণ। তোমরা সবাই জানো যে উচ্চারণ করতে বলে যে ইতিপূর্বে এটার উচ্চারণ কি হবে, ইতিমধ্যে এটার উচ্চারণ কি হবে, উচ্চারণটা লিখতে হয়। এরকম 5টা উচ্চারণ লিখতে হয়। তো যদি তুমি এই নিচের কাজগুলো করতে পারো, উচ্চারণের পার্টটুকু লিখতে পারো, তাহলে খুবই ভালো হয়। কারণ বলো তো
এনে 5টা লিখতে তোমার 3 মিনিটের মতো সময় লাগবে। তুমি যদি পারো তাহলে খুবই সহজ, মানে জাস্ট তুমি 5টা ওয়ার্ড লিখবা, তুমি 5টা ওয়ার্ড লেখার মানে 5টা নাম্বার পাবা। তার মানে এটা লিখলে একদম নাম্বার কাটার এখানে কোনোই সুযোগ নাই, হ্যাঁ তোমার কোনো কিছু বলার সুযোগ নেই, হইলে একদম পুরো নাম্বার আর কি। তার মানে এখানেও পুরো নম্বরই পাবা, তবে এটা যদি লেখো তাহলে আরও বেশি বেটার। যদি তোমার কমন পড়ে 5টার মধ্যে 5টা যদি কমন পড়ে, তোমার অনেকগুলো থাকে হয়তো বা 6-7টা থাকে, তার মধ্যে 5টা লিখতে হয়, বা 5টা থাকে 5টার মধ্যে 5টা লিখতে হয়। তো এই 5টা তুমি যদি লিখতে পারো উচ্চারণগুলো, তাহলে কিন্তু একদম খুবই সহজে 5 নাম্বার তুমি পেয়ে গেলো। একদম জাস্ট প্রথম পরীক্ষা দিতে শুরু করছো, 3 মিনিটের মধ্যে 5 নাম্বার কনফার্ম হয়ে গেল। এইটা একটা ব্যাপার, ঠিক আছে। এবার ভাইয়া উচ্চারণগুলো কোথা থেকে পড়বো, কোন কোন উচ্চারণ আসবে জানবো কীভাবে? বই কিন্তু সুন্দর করে লেখা আছে অনেকগুলো উচ্চারণ, তো সেই উচ্চারণগুলো পড়লে মোটামুটি কমন চলে আসে, বই থেকে সরাসরি কমন আসে, এবং বিগত সালের প্রশ্নও তুমি যদি দেখো তাহলে হয়ে যায়। এখন যদি তুমি এটা নিয়ে প্যারা খাও যে ভাইয়া আমি তো বই কিনি না, আমি তো লিজেন্ডে, এরকম লিজেন্ডও থাকতে পারে। তো এরকম লিজেন্ড মানুষের সংখ্যা কম, লিজেন্ড তো কমই হয়, তাই না? এরকম লিজেন্ড যদি কেউ থাকে যে আচ্ছা ভাই বই কিনি নাই, বা আমি জানি না ভাই এগুলো কই থেকে পড়বো, তাদের জন্য আমি এইগুলার একদম মোস্ট ইম্পর্টেন্টগুলা আমি একটা পিডিএফ ফাইল বানিয়ে আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিব। তো পিডিএফটা তোমরা কোথায় পাবা আমি তোমাদের একটু পরে জানাচ্ছি, যে কোথায় থেকে কী করলে তুমি পিডিএফটা পেয়ে যাবা। জানাচ্ছি, আগে আমি সাজেশনটা দিয়ে নিই। তাহলে তুমি এই শব্দের উচ্চারণ বা এই নিয়মের মধ্যে, উচ্চারণের নিয়মের মধ্যে একটা প্রশ্ন অ্যান্সার করবা, শেষ 5 নাম্বার পাবা। সেম একইভাবে তুমি চলে আসো বাংলা বানান, 2 নম্বরে তুমি আসবে বাংলা বানান। এবার বাংলা বানানের মধ্যে উপরে আসে নিয়ম, উদাহরণসহ লিখতে বলে, আর নিচে শুদ্ধ বানান লিখতে বলে। একটা অশুদ্ধ বানান দেওয়া থাকে, বলে এটার শুদ্ধ বানান কী হবে তোমরা সবাই জানো, এবং এই ক্ষেত্রেও এই শুদ্ধ বানানটা লেখায় বেশি সেফ। কেন বলো তো? তুমি 5টা যদি বানান ঠিক মতো লিখতে পারো, জাস্ট 5টা বানান লিখবা, 5 নাম্বার পেয়ে যাবে। তোমার কোনো খাটনি করতে হবে না, সময় অনেক বাঁচবে। ওই সময়গুলো তুমি কাজে লাগবে কোথায়? রিটেন পার্টে গিয়ে রচনা লিখতে, আবেদনপত্র লিখতে, প্রতিবেদন লিখতে, ওইখানে। যদি কমন পড়ে তো অবশ্যই খেয়াল করে নিবা যে 5টা তুমি শিওর পাচ্ছ কিনা। মজার ব্যাপার একদম বই থেকে আসে, এমন না যে নতুন কোনো বানান তুলে দেয় আমরা পারি না, ওরকম না। তুমি যদি বইয়ে জাস্ট আধা ঘন্টা 20 মিনিট টাইম দাও, তুমি এখান থেকে 5 নাম্বার কনফার্ম হয়ে যাবে। তো বই থেকে পড়ে ফেলবা যার যে বই আছে বানান থেকে, এবং বোর্ড প্রশ্নগুলো তুমি একটু বেশি গুরুত্ব দিবা। একদম যত সালের বোর্ড পর্যন্ত আছে তুমি জাস্ট বোর্ডগুলো দেখবা, ওগুলোর মধ্যে 5টা তুমি ইজিলি কমন পেয়ে যাবে, একদম ইজিলি কমন পাওয়া যায়। আর যদি অসুবিধা হয় তাহলে আমি এটারও একটা এই সব কিছু মিলে আমি একটা পিডিএফ দেবো। হ্যাঁ, এই ব্যাকরণের জন্য একটা পিডিএফ দিব একদম, যে ব্যাকরণের জন্য এই যেমন এইখানে যে প্রশ্নগুলো বললাম যে ভাইয়া যে অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, ব ফলার উচ্চারণ, 5টা উদাহরণ সহ একসাথে লেখা আছে সব। তো সব একসাথে করে আমি একটা পিডিএফ ফাইল বানিয়ে তোমাদেরকে দিব। আমি তোমাদেরকে জানাচ্ছি পিডিএফটা কই থেকে তুমি কালেক্ট করবা। আচ্ছা, এইটা সেমভাবে গেল শুদ্ধ বানান। তবে এই বানানের নিয়মের ক্ষেত্রে কয়েকটা জিনিস আসে, ইম্পর্টেন্ট কয়েকটা আমি বলি। প্রথমত আসে যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লেখো। সরাসরি 5টা নিয়ম তোমাকে লিখতে বলে, অবশ্যই উদাহরণ সহ মাস্ট, বললে উদাহরণ, না বললে উদাহরণ। এবার অথবা এখানে বলতে পারে যে আধুনিক বাংলা বানানের 5টা নিয়ম, একই কথা। এই বাংলা একাডেমি বা আধুনিক বাংলা বানানের নিয়ম একই কথা, মানে 5টা নিয়ম তোমাকে শিখতে হবে। আরও 2টা স্পেশালি পরীক্ষায় বেশি আসে, সেটা হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধানের যে বাংলা বানানের নিয়ম, সেটা কয়েকটা, নর্মালি 5টা করে চায়। হ্যাঁ, তো তুমি একটু বই থেকে 5টা শিখে ফেলবা। যদি এগুলো তুমি একসাথে সিরিয়ালি চাও তাহলে পিডিএফটা ফলো করতে হবে। আচ্ছা, গেল এই জিনিসটা। এরপরে তুমি খেয়াল করো যে এরপরে কি আছে আমাদের 3 নম্বরে ব্যাকরণিক শব্দ শ্রেণী। মানে এখানে আমাদের ওই যে ক্রিয়াপদ পদ যেই ব্যাপারগুলো ছিল, যে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ, বা সর্বনাম পদ, বা আবেগসূচক পদ, এই জিনিসগুলো এখান থেকে কি প্রশ্ন আসে? এখান থেকে একটু লিখিত প্রশ্নই আসে। তোমাকে বলবে যে আচ্ছা এই সবগুলোর জন্য সেম কাহিনী তোমাকে করতে হবে। এই সবগুলোর জন্য সংজ্ঞা, এগুলা কাকে বলে, এগুলোর প্রকারভেদ এবং উদাহরণ সহ তো মাস্ট, বারবার তো বলতেছি প্রকারভেদ উদাহরণ সহ। হ্যাঁ, প্রকারভেদের সংজ্ঞা উদাহরণ সহ। তার মানে বিশেষ করে এই প্রত্যেক তুমি কি এই 5টায় শিখে রাখবা, শেষ। এখান থেকে যে কোনো একটা প্রশ্ন কমন পাবা, 1, 2, 3, 4 এই 4টার মধ্যে কমন পড়বে। তবে সর্বনামও লিখে রাখছি, যদিও তোমাদের সিলেবাসটা ঘাটলে দেখা যায় যে তোমাদের শর্ট সিলেবাসে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া এবং আবেগের কথা উল্লেখ আছে, কিন্তু সর্বনাম কিন্তু আগে আসতো, অনেক বেশি আসতো। এই জন্য এটাকে আলাদা করে লিখে রাখছি। তুমি একবার চোখ বুলায় রাখলা, যদি মনে করো চলে আসে, তুমি যেন প্যারায় পড়ে না যাও, তো সেই জন্য তুমি এই কাজটা করবা, ঠিক আছে। তো এই উপরেগুলো দেখো, উপরেগুলো মাস্ট, বিশেষ করে ইম্পর্টেন্ট। বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, আবেগ, হ্যাঁ, এগুলা যে ক্রিয়াপদ কাকে বলে, বা এই ক্রিয়াপদের যে প্রকারভেদগুলো উদাহরণ সহ। এবং এখানে আরও কী প্রশ্ন আসতে পারে, বিগত বছরের বোর্ডে আসছে, আমি একসাথে করে মার্ক করে দিয়েছি। এখান থেকে মোট 5 থেকে 6টা প্রশ্ন তোমাকে শিখতে হবে। 5 থেকে 6টা প্রশ্নের অ্যান্সার তুমি যদি শিখো, তাহলে এখান থেকে তোমার 5 নম্বর কনফার্ম একদম ইজিলি। তাহলে এইটুকু পড়ে ফেলবা। তার মানে আজকে রাত্রেই খুবই সম্ভব এই জিনিসগুলো সুন্দর করে কমপ্লিট করা। সংজ্ঞা, প্রকারভেদ, উদাহরণ সহ মাস্ট, এবং পিডিএফ দেখেও যদি পড়ে ফেলো তাও হয়ে যাচ্ছে। আর সবার তো বই আসেই, কয়েকজন লিজেন্ড ছাড়া।
আচ্ছা, এইটা বুঝতে পারলাম আমরা যে এই তিনটা থেকে আমাদের এখান থেকে অ্যান্সার করতে হবে কত, যে হচ্ছে 3 5 15 নম্বর পেয়ে যাবো। তবে এখানে আরেকটা জিনিস পরীক্ষা আসতে পারে, তোমাকে একটা প্যাসেজের মতো দিয়ে বলতে পারে কি আচ্ছা এখান থেকে মার্ক করো যে কোনটা কোন পদ, দুই একটা নিচে আন্ডারলাইন করা থাকতে পারে, বলবে এই আন্ডারলাইনকৃত এই শব্দগুলা কোনটা কোন পদ লিখো সাইডে। তো তখন তোমাকে লিখতে হবে, তখন চিনতে পারতে হবে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ। তো একটু ভালো করে দেখে রাখো, ওই জিনিসগুলো খুবই সহজ, এগুলো তো বাচ্চাকাল থেকেই তোমরা পারো, বিশেষ্য কী বিশেষণ কী ক্রিয়াপদ কী, হ্যাঁ এই হচ্ছে এখানকার জিনিসগুলো। একইভাবে আমরা যে পরবর্তী 4 নম্বরে চলে আসি, শব্দ। শব্দ থেকে আমাদের কি কি প্রশ্ন আসে? শব্দের মধ্যে আমাদের বিশেষ করে আমাদের আসে হচ্ছে একটা আছে উপসর্গ এবং হচ্ছে সমাস। উপসর্গ, এই শব্দের মধ্যে আমাদের আছে উপসর্গ আর হচ্ছে সমাস, এই পার্টটা। তো একটা প্রশ্ন তো ডিরেক্ট হয় এখান থেকে, একটা তো ডিরেক্ট প্রশ্ন, দুইটা প্রশ্ন আর কি, ক এবং খ আমাদের পার্ট থাকে। একটা তো থাকে মনে করো যে একটু লিখিত প্রশ্নগুলোর মতো লিখতে হয়, আর থাকে একদম ডিরেক্ট সমাস থেকে যে ব্যাস বাক্য নির্ণয় করো, সমাসের ব্যাস বাক্য। এবং এটা আশা করি তোমরা সবাই ভালোই পারো, সমাস যারা পারো। আর আমি এইটার জন্য এই পিডিএফের মধ্যে অ্যাড করে দিই এই জিনিসগুলো, যে কোন কোন ব্যাস বাক্য বা কোন কোন জিনিসগুলো তোমরা একটু পড়লে মোটামুটি হয়ে যাচ্ছে। আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম কমনগুলা, তো পড়ে ফেললে এখানে কমন পেয়ে যাবা। এবং উপরেটা কী আসে, যে উপসর্গ সমাস থেকে তো বুঝলাম যে সমাস থেকে কী আসতে পারে, এরকমও আসতে পারে সমাস থেকে। তবে সমাসের ব্যাস বাক্যটা বেশি প্রচলিত, পরীক্ষা আসেই ব্যাস বাক্য আসবেই, বলেই দিছে আমাদের হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনে যে ব্যাস বাক্যটা আসবে। ব্যাস বাক্যের মধ্যে 5টা থাকবে হয়তো বা 5-6টার 5-এর অধিক থাকতে পারে, ওখান থেকে 5টা অ্যান্সার করতে হয় 5 নাম্বার। তো এটা পড়লে হয়ে যাচ্ছে, যদি ব্যাস বাক্য ভালো করে পারো তাহলে এখন টেনশনই নেই। আর যদি প্যারা খাও তাহলে কি করতে পারো, এই যে উপরের যে পার্টটা সেটা পড়তে পারো। উপরের পার্টে কি আছে, উপরের পার্টের মধ্যে আছে হচ্ছে যেমন শব্দ কি, শব্দের আমি একদম বই থেকে প্রশ্নটা তোমাদেরকে বলি, যে এখান থেকে তোমাদেরকে পিডিএফ দিব, আমি একটু বই থেকেই বলি। প্রথমত শিখে ফেলবো যে শব্দ, শব্দের গঠন, এই যেহেতু পার্ট তোমাকে ফার্স্টেই শিখতে হবে যে শব্দ কী এবং শব্দের প্রকারভেদ। বা পরীক্ষা একদম স্পেসিফিক এইভাবে আসে, খাতায় লিখে রাখতে পারো যে হচ্ছে উৎপত্তি অনুসারে বাংলা শব্দ কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। অনেকবার আসছে বোর্ড পরীক্ষাতে, অ্যান্সার সহ দিয়ে দিবনি, বা তোমাদের বই তো আসেই। একটা গেল উৎপত্তি অনুসারে, পরবর্তীটা কি আসে, গঠন অনুসারে শব্দ কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। জাস্ট কাকে বলে লিখবা, উদাহরণ সহ লিখবা, এনাফ, একদম 5-এ 5 পেয়ে যাবা। আরেকটা আছে স্পেশালি অর্থগত দিক থেকে বাংলা শব্দ কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ লেখো। তো এই 3টা গেল শব্দের প্রশ্ন। আরেকটা জিনিস পরীক্ষা আসে, শব্দ গঠন বলতে কী বোঝো এবং কী কী উপায়ে বাংলা শব্দ গঠিত হয় আলোচনা করো। তার মানে এই যে 4টা স্পেশাল প্রশ্নের কথা বললাম, এই 4টা তো পড়তেই হবে এখান থেকে, ইম্পর্টেন্ট। পাশাপাশি আমি আরও 2-একটা বলি, আমাদের উপসর্গ থেকে প্রশ্ন আসতে পারে, উপসর্গ থেকে লিখিত প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, লিখিত প্রশ্নটা কী আসতে পারে, যে আরেকটা জিনিস আসে, উপসর্গ যুগে কীভাবে শব্দ গঠিত হয় 5টা উদাহরণ দাও। একটা প্রশ্ন উপসর্গ থেকে, এবং উপসর্গ থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় 2টা প্রশ্ন আছে, তার মধ্যে একটা হচ্ছে উপসর্গ কাকে বলে এবং বাংলা উপসর্গকে কয় ভাগে ভাগ করা যায়, উদাহরণ সহ লেখো। সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, যেটা মনে করো পরীক্ষায় বলা যায় যে আইসা বৈশা আছে, এমনও হইতে পারে। আসলে প্রশ্ন হচ্ছে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। একটা প্রশ্ন, খুবই সংক্ষেপে অ্যান্সার, 4-5 লাইনে অ্যান্সার, এইটা তোমাকে পড়ে রাখতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মার্ক করে রাখো। যে 5 থেকে 6টা প্রশ্নের কথা বললাম, এখান থেকে সেই 5 থেকে 6টা প্রশ্ন পড়লে হয়ে যাচ্ছে, যে 5 থেকে 6টা প্রশ্নের কথা বললাম। আর সাথে কি আছে আমাদের, এই যে ব্যাস বাক্য তো আছেই, তো এই 5 থেকে 6টা তুমি প্রশ্ন পড়বা, অথবা সমাসের ব্যাস বাক্যটা ভালো করে ক্লিয়ার করবা। আমি এগুলোর অ্যান্সার সহ একদম আমি পিডিএফে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো বুঝতে পারলা যে শব্দ থেকে আমাদের আসলে কোন কয়েকটা প্রশ্ন আমি বেশি গুরুত্ব দিব, সাজেশন হিসেবে বলে দিলাম। আরও তুমি সাইডে যে সকল প্রশ্ন পাবা, যদি সময় পাচ্ছ পড়ে রাখো, যেন একটু তোমার মিস না হয়, কোন নতুন প্রশ্ন আসলে যেন তুমি করতে পারো। একইভাবে আমাদের আছে বাক্য। এই বাক্য থেকে আমাদের কী কী প্রশ্ন আসে, বাক্যর প্রশ্ন একটু বুঝতে হবে। বাক্য থেকে আমি তোমাকে এই স্পেসিফিকভাবে বলে দিচ্ছি, তার আগে শব্দের প্রয়োগ অপপ্রয়োগটা বলে দিই। এখানে আমাদের জাস্ট কি থাকে, যে অশুদ্ধ যে প্রয়োগগুলো থাকে সেগুলো থাকে। যেমন এখানে এই বাক্য শুধু থাকে তা না, এখানে হচ্ছে ভাষার শুদ্ধ প্রয়োগ। তো ভাষার এখানে বানান চলে আসতে পারে, বা ভাষার এখানে হচ্ছে আমাদের হচ্ছে বাক্যর শুদ্ধ অশুদ্ধ প্রয়োগটা আসতে পারে, অথবা প্যাসেজ আকারে অনুবাদ মানে অনুচ্ছেদ আকারে থাকতে পারে, যে এখানে কী কী ভুল হয়েছে কী কী ভুল আছে তুমি ঠিক করো। তো এরকম হইতে পারে 3টা প্রশ্ন। তবে বেশি আসে কোনটা, যে বাক্যের যেই শুদ্ধ প্রয়োগটা সেটা বেশি পরীক্ষা আসে, কিন্তু অন্যগুলো আসতে পারে, বলে দিলাম। আর বানান তো তুমি পড়েই রাখছিলে, এখানে বাংলা বানানের এই যে শুদ্ধ অশুদ্ধ, তো সেটা তোমার এখানে কাজে লেগে যাইতে পারে, ঠিক আছে। এইটা কথা গেল। আর বাক্যের কথা বলি, বাক্য তুমি কি পড়বা, বাক্য থেকে তোমাকে একটি স্পেশালি 2টা টাইপের প্রশ্ন আসে। একটা আছে হচ্ছে বাক্যের কিছু আমাদের লিখিত প্রশ্ন,
আর বাক্যের আসে হচ্ছে বাক্য রূপান্তর। বাক্য রূপান্তরগুলো মানে সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল থেকে মিশ্র বাক্য, বা হচ্ছে যৌগিক থেকে সরল বাক্য। এই যে বাক্যের যে রূপান্তরগুলো, ট্রান্সফরমেশনগুলো, এগুলো বেশি আসে আমাদের কিন্তু, হ্যাঁ, সেন্টেন্সে যে ট্রান্সফরমেশন, হ্যাঁ, সিম্পল, কম্পাউন্ড, হ্যাঁ, এই জিনিসগুলো। তার মানে বাক্যের রূপান্তর তোমাকে পড়তে হয়। বাক্যের রূপান্তর বই থেকে পড়বা, পিডিএফটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু বাক্য থেকে তুমি যদি মনে করো যে এই রূপান্তর নিয়ে প্যারা খাও, অনেকে আসো যে এখন এই শেষ মুহূর্তে এসে একদিনে বাংলা বাক্য রূপান্তর তোমার বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে, তুমি তাহলে মুখস্থ প্রশ্ন পড়বা। মুখস্থ প্রশ্ন কোনগুলো সেটা তোমাকে একটু বলে দিচ্ছি যে মুখস্থ প্রশ্নগুলোর মধ্যে কী কী আছে। দেখো আমি একদম স্পেসিফিকভাবে বলে দিচ্ছি, লিখে রাখছি তোমাদের জন্য, যে বাক্য থেকে আমাদের স্পেশাল একটা প্রশ্ন অনেক বেশি আসে। সেই প্রশ্ন হচ্ছে আদর্শ বা সার্থক বাক্যে কী কী গুণ থাকা দরকার। আদর্শ বা সার্থক বাক্যে কী কী গুণ থাকা দরকার, অনেক বেশি আসে এই প্রশ্নটা। আরও দুইটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে গঠনগত দিক থেকে বাক্যের প্রকারভেদ উদাহরণ সহ, আর হচ্ছে অর্থানুসারে বাক্যের প্রকারভেদ উদাহরণ সহ। এই যে তিনটা প্রশ্নের কথা বললাম, তুমি এই তিনটা প্রশ্ন এখান থেকে মুখস্থ করে ফেলো, তাহলে মুখস্থ প্রশ্ন এখানে তিন থেকে চারটা প্রশ্ন করলেই হবে, অথবা বাক্যের রূপান্তর তোমাকে পড়তে হবে। তাহলে তুমি যদি একটু মুখস্থের প্রশ্ন পড়তে চাও, তাহলে এখানে 3 থেকে 4টা প্রশ্ন পড়তে হবে, আর এখান থেকে কয়টা 5 থেকে 6টা প্রশ্ন পড়তে হবে, আর এখানে তো কয়েকটা প্রশ্ন লিখেই দিছি সরাসরি। তার মানে তুমি কেউ যদি এগুলো নিয়ে প্যারা খাও যে না ভাইয়া আমি শেষ মুহূর্তে আসলে এই যে এই ব্যাস বাক্য নির্ণয় করা আমি তো পড়ে আসছি না, কিন্তু খুব প্যারা খাচ্ছি ভাইয়া, আমি তো হচ্ছে এই শব্দের একটা বাক্যের যে রূপান্তর, হ্যাঁ, এটা তো শব্দের প্রয়োগ তো পারতেই হবে, কিছু করার নাই, শব্দের প্রয়োগটা স্পেশালি আসবে আর কি, শুদ্ধ প্রয়োগটা, শব্দের শুদ্ধ প্রয়োগ বা বাক্যের শুদ্ধ প্রয়োগ আর কি, এটা স্পেশালি আসবেই। তবে এইখানে এই বাক্য থেকে তুমি একটু মুখস্থ করে চালাই দিতে পারো, যে বাক্য থেকে 3-4টা প্রশ্ন পড়লো, ওইখান থেকে আসলেও দিয়ে দিলা, এমন না যে তোমার খুব নাম্বার বেশি তোমার কম দেবে। যদি না পারো তাহলে তো তখন এইটাই একমাত্র উপায় থাকবে। যারা পারো তারা বাক্য রূপান্তর দিলা, তাহলে খুব দ্রুত হয়ে গেল। আর যারা মুখস্থ প্রশ্ন দিতে চাও তাও দিতে পারো, কোনো সমস্যা নেই, তো নাম্বার তুমি পাবা। তাহলে এখান থেকে তুমি কারা মুখস্থ দিলে ভালো হয়, যারা মনে করো পড়ে আসো না এতদিন, একদমই পড়ো নাই, এখন জিনিসগুলো বুঝতে যাওয়া যে কীভাবে সরল থেকে জটিল হচ্ছে, জটিল থেকে মিষ্ট হচ্ছে, তো যদি বুঝতে কষ্ট হয়ে যায় তখন তুমি কি করবা, ঠাড়া খালি মুখস্থ করে ফেলবা এই 3 থেকে 4টা প্রশ্ন, বা এরকম টাইপের প্রশ্নগুলো। 3 থেকে 4টা তো আমি জাস্ট মোস্ট কমন প্রশ্ন বললাম, আরও এরকম যে প্রশ্নগুলো আছে তুমি ওরকম প্রশ্নগুলো ঠাড়া মুখস্থ করে ফেলে একদম সরাসরি পরীক্ষা আসবে, সরাসরি অ্যান্সার করতে পারবা কম সময় সারার জন্য আর কি এই পদ্ধতি। তাহলে এখান থেকে মুখস্থ প্রশ্ন 3 থেকে 4টা পড়তে হচ্ছে। তারপর হচ্ছে শব্দ থেকে তোমার পড়তে হচ্ছে 5 থেকে 6টা মুখস্থ প্রশ্ন। ব্যাকরণ থেকে তো সবাইকেই মুখস্থ প্রশ্ন পড়তে হচ্ছে, সবাইকেই। তার বাংলা বানান থেকেও তুমি দেখা যাচ্ছে এখান থেকে 3-4টা প্রশ্ন পড়লে হয়ে যাচ্ছে। একইভাবে বাংলা উচ্চারণ থেকেও 3 থেকে 4টা মুখস্থ প্রশ্ন পড়লেই সরাসরি হয়ে যাচ্ছে। বেটার হয় যদি তুমি শব্দের উচ্চারণ, শুদ্ধ বানান, তারপর হচ্ছে এখান থেকে যেটা আসে সেটাই, আর এখান থেকে ব্যাস বাক্য, এখান থেকে হচ্ছে বাক্যের রূপান্তর, এখান থেকে তুই এই যে যেটা আসে সেটাই, অর্থাৎ হচ্ছে যে বাক্যের বা হচ্ছে শব্দের শুদ্ধ প্রয়োগ। হ্যাঁ, তো এগুলো আনসার করলে বেশি সহজে হবে, নাম্বার একদমই কাটার সম্ভাবনা থাকবে না, এই হচ্ছে জিনিস। আর তুমি উচ্চারণের নিয়ম টিয়ম লিখতে দেখা যায় তুমি একটু হঠাৎ একটু ভুল করছো, তবে সেখানে তোমার একটু হালকা নাম্বার গড়ে কম আসতে পারে। তবে তুমি যদি সুন্দর করে লেখো প্রত্যেকটা নিয়ম সঠিকভাবে, তাহলে নাম্বার কাটার সুযোগ নেই। তবে এইগুলোতে কিন্তু আবার একটা বললে কিন্তু একদমই 0, একদমই কাটা, কোনো পার্সিয়াল নাই। হ্যাঁ, এখানে তো মোটামুটি লিখলেও তুমি একটা নাম্বার পেয়ে যাবে। তো এই হচ্ছে জিনিস, তোমাকে ডিসিশন নিতে হবে যে ভাইয়া আমার অবস্থান এই, আমি এভাবে আগেলে আমার জন্য বেশি ভালো হয়। এই ছিল হচ্ছে ব্যাকরণের ক্ষেত্রে কীভাবে কী করবা। এবার বলে দিই যে আমি তো তোমাদেরকে বললামই যে এই উচ্চারণের নিয়মগুলা, উচ্চারণগুলা, এই 5টা নিয়ম, নত্যবিধান, সত্যবিধানের নিয়ম উদাহরণ সহ এই সব কিছু একসাথে একটা পিডিএফ করে দিব, এবং সেই পিডিএফটা তুমি কোথায় পাবা আমি তুমি একটু বলে দিচ্ছি। এই পিডিএফটা তুমি কোথায় পাবা, আমি একটু এগুলো তো মুছে দিই। তাহলে দেখো এই পিডিএফটা তুমি কোথায় পাবা। তো এই পিডিএফটা অলরেডি আপলোড দেওয়া আছে, হচ্ছে তুমি কোথায় পাবা। তুমি যে এইটার জন্য চলে যাও, তুমি হচ্ছে এক কাজ করো, এই পিডিএফের জন্য তুমি ডেসক্রিপশন বক্সে চলে যাবা। ডেসক্রিপশন বক্সে তুমি যদি ডেসক্রিপশন বক্সে চলে যাও, তাহলে দেখবা এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে তুমি খেয়াল করবা। সেই লিঙ্কে গেলে তুমি দেখবা যে একটা পোস্ট করা আছে, ওই পোস্টের মধ্যে একদম শুরুতেই একটা পোস্ট করা আছে, পোস্টের মধ্যে শুরুতেই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলেই তুমি একটা পোস্ট পাবা। ওই পোস্টের মধ্যে দেখবা আমাদের পিডিএফটা দেওয়া আছে আর কি। হ্যাঁ, ওই পিডিএফটা তো সেখান থেকে পেয়ে যাবে। অথবা তুমি এখানে খুঁজে না পাও, লিঙ্কে ক্লিক করে যদি খুঁজে না পাও, তাহলে তুমি সরাসরি আমার প্রোফাইলে চলে যাও। তুমি জাস্ট এটা লিখে সার্চ করবা ASHIK.0.045, জাস্ট তুমি এটা লিখে সার্চ করবা। ফেসবুকে গিয়ে এই কোডটা লিখে সার্চ করলেই তোমার প্রোফাইলটা পেয়ে যাবা। সেই প্রোফাইলেই তুমি হচ্ছে জাস্ট এই যে দেখবা একদম শুরুর পোস্টেই এই পিডিএফের যে লিঙ্কটা সেটা দেওয়া আছে, ঠিক আছে, মানে পিডিএফটা দেওয়া আছে। তো সেখান থেকে তুমি জাস্ট কালেক্ট করে নিতে পারো। তুমি এফবিতে গিয়ে, ফেসবুকে গিয়ে জাস্ট এটা লিখে সার্চ করলেও পেয়ে যাবা, অথবা
ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করলেও তুমি কিন্তু এই জিনিসটা পেয়ে যাবে। তাহলে কিন্তু তোমার এই যে আমি পিডিএফটা দিলে তোমার একটু দেখে নিলাম যে কোনগুলো কমন, একসাথে প্রশ্ন অ্যান্সার সহ আছে, তোমার জন্য বেশি ইজি হলো। কমনগুলো আগে পড়ে নিলা, তারপরে তো তুমি যখন এই বাংলা উচ্চারণে তুমি জাস্ট 4টা নিয়ম 20 মিনিটে পড়ে শেষ দিবা না, তুমি আরও একটু সময় দাও, আরও কি প্রশ্ন আসতে পারে তুমি দেখো, কঠিন করে যদি আসে কীভাবে আসতে পারে সেটাও তুমি একটু ঘাটাঘাটি করো। আর কমন জিনিসটা যেটা সাজেশন বা কমন, একদম সাজেশন মানে কি ভেরি কমন, যে এই যে পরীক্ষা আসতে পারে, তো ওরকম কমন জিনিসগুলো তো আমি বলেই দিলাম কী কী করতে হবে। এই হচ্ছে আমাদের বাংলার ক্ষেত্রে এই ব্যাকরণের 30-এ 30 পাওয়ার হচ্ছে সাজেশন। আশা করি তোমরা খুবই সহজেই 30 নাম্বার পেয়ে যাবা যদি একটু পড়াশোনা করো। এবং সবাইকে আমি বলেই দিলাম যে তোমরা কি করবা, তোমরা রাত্রের মধ্যে, রাত্রে 12টা 1টা যতই বাজুক, তুমি এটাকে শেষ করে, এই ব্যাকরণ পার্টটাকে শেষ করে তুমি ঘুমাতে যাবা। তারপরে সকালে উঠে তুমি আরেকবার রিভিশন দিবা, তারপরে তুমি রিটেন পার্ট নিয়ে বসবে। এবং রিটেনে তুমি লেখার সময় কী কী ফলো করবা, কী করবা সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবার চলো আমরা আলোচনা করি যে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যে রিটেন পার্ট, সেখানে আমাদের আসলে আমরা কীভাবে খুব বেশি নাম্বার উঠাইতে পারি। দেখো 70 মার্কসের মধ্যে যেটা আমাদের পরীক্ষাটা হবে রিটেনে, তো এখানে কিন্তু তুমি চাইলেই 55+ নাম্বার নিয়ে আসতে পারো। এবং 55+ আনা কিন্তু অনেক বেশি টাফ হবে, কারণ চিন্তা করো যে তোমার মনে হচ্ছে 70 থেকে মাত্র 55 এত কম না, এটা কিন্তু অনেক বেশি একটা নাম্বার। তুমি হিসাব করলে তুমি খেয়াল করতে পারবা। যেমন আমি তোমাকে হিসাবটা দেখাই। ফার্স্টে যেন আমরা নিচ থেকে শুরু করি, রচনা থেকে শুরু করি। আমাদের এখানে 5 থেকে 6টা জিনিস আসে আসলে পরীক্ষায়, একদম রচনা থেকে শুরু করি আমরা। এবং এই পার্ট লেখার জন্য তোমাকে সময় লাগবে, তুমি ব্যাকরণ যত দ্রুত শেষ করতে পারবা তত ভালো, তারপর তুমি রিটেন পার্টটা শুরু করবা। ফার্স্ট দেখো রচনা থেকে আমরা শুরু করি। রচনার মধ্যে 20 মার্ক থাকে, একদম বড় কিন্তু একটা নাম্বার 20 মার্ক। এবং এখানে তুমি অনেক ভালো লিখলে, অনেক কিছু লিখলে, অনেক ভালো লিখলে স্যার যদি অনেক খুশি হয় তোমাকে কিন্তু এখানে 14 থেকে 15 নাম্বার দিবে, এর বেশি কিন্তু আসলে দেয় না। তো যদি তোমাকে 15 থেকে 16 দেয় তো খুবই ভালো। তো টার্গেট করতে হবে তুমি যেন এখানে 15 থেকে 16 পাও, ওই লেভেলের লেখাটা দিতে হবে, স্যারকে ওইভাবে ইমপ্রেসড করতে হবে। তো আমরা কী করতে পারি, কীভাবে, অনেক সময় অনেক স্যার দেখা যায় পেজ গুনে নাম্বার দেয়, লেখাটা দেখে, তোমার স্টাইলটা দেখে, পাশাপাশি দেখে যে তুমি কত বেশি লিখছো। কিন্তু অবশ্যই বেশি লেখা ম্যাটার করে, যেহেতু এখানে প্রবন্ধ বা রচনার এখানে কিন্তু লেখাটা কিন্তু ম্যাটার করে, কত বেশি লিখছো। তবে লেখার পাশাপাশি আরও কয়েকটা জিনিস ম্যাটার করে, সেটাও আমি বলতেছি তোমাকে। তার আগে তোমাকে সাজেশন দিয়ে নিই, তোমার পরীক্ষায় এই বিষয়গুলোর উপরে 1, 2, 3, 4, 5 এই 5টা বিষয়ের মধ্যে, এই 5টা বিষয় থেকে 5টা তোমার রচনা থাকবে, যেখান থেকে একটা অ্যান্সার করতে হবে। যে নৈতিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যে কোনো কিছু একটা। নৈতিকতা বলতে কীরকম, যে মনে করো যে মূল্যবোধ বা অধ্যবসায়, শ্রমের মর্যাদা, মানে এরকম টাইপ যেই নৈতিকতা, সততা, হ্যাঁ, মানে এরকম টাইপের যে রচনাগুলো আছে সেইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পরীক্ষা থাকে। তো বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে থাকতে পারে, যে বিজ্ঞান ও প্রযুক্তি এবং বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ এরকম। তো ওইরকম জিনিসপাতিগুলো থাকতে পারে, বা আরও থাকতে পারে যে ইন্টারনেটের প্রয়োজনীয়তা বা এরকম যেই টপিকগুলো আর কি, মানে বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড। তবে একইভাবে জাতীয় চেতনা, শিল্প, অর্থনীতি, তারপরে হচ্ছে সাম্প্রতিক বিষয় নাম নেক্সট হতে পারে, যে যুদ্ধ কোনো দিতে পারে, বা সাম্প্রতিক যে ব্যাপারগুলো ঘটতেছে সেগুলো নিয়ে কিন্তু যে কোনো কিছু আসতে পারে। পাশাপাশি দেখো এখানে শিল্প, অর্থনীতি, জাতীয় চেতনা, এগুলোর মধ্যে কিন্তু নারীদের যে ভূমিকাগুলো সেগুলোও চলে আসে, যে সমাজ গঠনে নারীর ভূমিকা, দেশ গঠনে নারীর ভূমিকা, অর্থনীতিতে নারীর ভূমিকা, মানে এরকম যেই জিনিসগুলো কিন্তু চলে আসে। তুমি যেটা করতে পারো, তুমি তো মোটামুটি রচনার ক্ষেত্রে কী করবা, রচনার ক্ষেত্রে তুমি আসলে তো মুখস্থ করবা না, করে উপায় নেই, পারবাও না। যেটা তোমাকে করতে হবে, এই প্রত্যেকটা টাইপ থেকে তুমি একটা কাজ করবা, এই প্রত্যেকটা টাইপ থেকে 2-3টা রচনা সিলেক্ট করবা, সিলেক্ট করে ওই রচনাগুলোর ভূমিকা এবং উপসংহারটা একটু দেখে রাখবা। যে যদি মনে করো নৈতিকতা বিষয়ক যে কোনো কিছু আসে, তুমি যেন ওই ভূমিকার যেই পয়েন্টগুলা বা কথাগুলা, ওগুলো যেন তুমি অ্যাপ্লাই করতে পারো। এক নাম্বার টিপস, তুমি ভূমিকাটা খুবই সুন্দর করে লিখতে হবে। তুমি রচনা যাই লেখো ভিতরে, ভূমিকাটা অনেক সুন্দর হওয়া চাই, একদম টু দ্য পয়েন্টে গুছিয়ে যেন একদম সুন্দর হয়। কিন্তু ভূমিকা দেখেই সারা কিন্তু রচনা আসলেই ভূমিকাটা পড়ে দেখবেই, ভূমিকা এবং উপসংহার মাঝে মাঝে পড়ে দেখে। ভূমিকা এবং উপসংহার মাস্ট খুবই ভালো করে লিখতে হবে, এই 2টা পোর্শন, হ্যাঁ। আর মাঝখানে জিনিসটুকু তুমি লেখো নিজের মতো করে, সেখানে ট্রিক্স আমি বলতেছি। তবে এই ভূমিকা কিন্তু অনেক সুন্দর করে লিখতে হবে। মোটামুটি চেষ্টা করবা যেন স্ট্যান্ডার্ড ভাষা তুমি প্রয়োগ করতে পারো, একদম বানায় সানায় কোনো রকম একটা লেখলা ভূমিকা, তাহলে কিন্তু লাভ নাই। চালাকি হচ্ছে, ভূমিকা একটু বই থেকে লেখার চেষ্টা করবা। তুমি এই যে এই টাইপ থেকে তুমি যাতে কথাগুলো একটু আইডিয়া করে রাখো, যে আচ্ছা সাম্প্রতিক বিষয় আসলে ভূমিকা আমি কীভাবে স্টার্ট করব, যে কোনো সাম্প্রতিকই আসুক তুমি ভূমিকাটা একটু মাথায় রাখো। সেমভাবে এই টপিকগুলোর উপর বেস করে তুমি ভূমিকাগুলো একটু দেখে রাখো। এক নম্বর, ভূমিকা লেখার পরপরই তোমার কাজ হবে কি জানো,
ভূমিকা লেখা শুরু করছো, তুমি লুজ পেজ নিবা। লুজ পেজ নিয়ে তুমি একদম সবার লাস্টে ভূমিকা লিখে ফেলছো ফার্স্টে, একদম লাস্টে লুজ পেজটা নিয়ে করবা কি, তুমি হচ্ছে এক কাজ করবা, উপসংহারটাও লিখে ফেলবা। ভূমিকার পরেই উপসংহারটা লিখে ফেলবা। কেন ভাই, মাঝখানে যে হাবিজাবি ছিল ওগুলো কখন লিখবো? তুমি ভূমিকার পরে উপসংহার লিখবা। উপসংহার লেখাটা কিন্তু স্যাররা পড়ে দেখে, যদি হাতের লেখা সুন্দর হয়। পাশাপাশি অনেক সময় এরকমও হয় যে আমরা লিখতেছি হাতে আর মনে করো 2-3 মিনিট আসছে, তখন স্যার বলে যে খাতা দাও, তখন আমরা রচনার লেখার মাঝখানে দেখি স্যাররা বলে যে আর 2-3 মিনিট আছে, খাতা নিয়ে নেবে। ওই মুহূর্তে আমরা উপসংহার লিখতে যাই, উল্টাপাল্টা হয়, অনেক সময় উপসংহার শেষ করতে পারি না। তখন কিন্তু মনে হয় যে না, লেখাটা কমপ্লিট না। এই জন্য তুমি ভূমিকার উপসংহার লিখে ফেলবা আগে, যদি পসিবল হয়। তুমি যদি লেখার সুযোগ থাকে, তুমি লুজ পেজ ওভাবে নিয়ে করতে পারো, তাহলে তুমি লিখবা। আর যদি সুযোগ না থাকে, সমস্যা নেই, তুমি এই ভূমিকা উপসংহার লেখার জন্য লাস্টে 10 মিনিট রেখে দিবা। মাঝখানে যত সময় তুমি বিভিন্ন পয়েন্ট লিখবা, যখন দেখবা 10 মিনিট আছে, উপসংহারটা লেখা শুরু করবা। এইভাবে তোমাকে আগাইতে হবে, একটা স্ট্র্যাটেজি হইতে পারে, ঠিক আছে? তুমি ভূমিকা লেখো, মাঝখানে হাবিজাবি লেখো, আর 10 মিনিট তুমি বাঁচাই রাখবা ঘড়ি ধরে, যে তখন উপসংহারটা লিখবো, যেন ওইটা তুমি সুন্দর করে একদম গুছিয়ে লিখতে পারো উপসংহারটা। মাঝখানে যে পয়েন্টগুলো লিখবা, একদম পয়েন্ট কিন্তু রিলেটেড হইতে হবে। অপ্রাসঙ্গিক কোনো কথা লিখবা না, বানাইছে না, এত বড় করতে হবে, তাই যা মন চা লিখে রাখলো, তাহলে কিন্তু নাম্বারটা অনেক কমে যাবে আর কি। সারা যদি চোখে পড়ে যায় তুমি যে অপ্রাসঙ্গিক কথাবার্তা লিখছো, তুমি নাম্বার কমে যাবে। তুমি যেটা করতে পারো যে এই টপিকগুলোর বেস করে শুধুমাত্র পয়েন্টগুলো দেখতে হবে তোমাকে, যে কী কী পয়েন্ট। নৈতিকতা আসলে আমি কী কী পয়েন্ট দিব, বা নৈতিকতার মধ্যে অধ্যবসায় আসলে আমি কী কী পয়েন্ট দিব, শ্রমের মর্যাদা আসলে আমি কী কী পয়েন্ট লিখবো, শীতের সকাল আসলে আমি কী কী পয়েন্ট লিখবো। জাস্ট এরকম করে তোমার যে বইটা আছে, সেই বই থেকে তুমি জাস্ট পয়েন্টগুলো দেখে রাখো। কারণ এই রচনায় নাম্বার বাড়াইতে হলে তোমাকে অবশ্যই বেশি বেশি পয়েন্ট দিতে হবে, এবং বেশি বেশি পয়েন্ট দেওয়া মানে বেশি বেশি পেজ হওয়া। পয়েন্ট বেশি দিলেই তোমার লাভ, কম লিখতে হবে। কারণ কি জানো, তুমি মনে করো একটা পয়েন্ট লিখছো, খেয়াল করো, এই যে মনে করো একটা পয়েন্ট লিখছো, একটা পয়েন্ট লিখলা পেজের মধ্যে এতটুকু পয়েন্ট লেখা। যখন একটা পয়েন্ট লিখবা, দ্বিতীয় পয়েন্ট শুরু করবা, তখন কি এইখান থেকে একটা পয়েন্ট শুরু করছিলে না, দ্বিতীয় পয়েন্ট যখন শুরু করবা, তুমি দেখো দ্বিতীয় পয়েন্ট যখন তুমি শুরু করতেছো, এটা খাতা আমাদের, হ্যাঁ খাতা, তাহলে এই হচ্ছে আমাদের খাতার পেজ, আগে এই হচ্ছে আমাদের খাতার পেজ। যখন দ্বিতীয় পয়েন্ট শুরু করতেছো, খেয়াল করো, তুমি কিন্তু বিশালটা ফাঁকা দিতে পারবা। কারণ একটা প্যারার উপর তুমি একটা প্যারার জন্য একটু ফাঁকা দিবা না। মনে করো এখান থেকে শুরু করলা, আবার এখান থেকে আবার শুরু করলা, এই আবার শুরু করলা, আবার শুরু করলা। তাহলে দেখো এই যে মাঝখানে এইটুকু পেজ তুমি ফাঁকি মারতে পারলা, তাহলে ফাঁকি মারলেই তো তোমার হচ্ছে বেশি পেজ হবে। এবং তুমি কখনোই এই প্যারাগুলো এই পেজে শেষ করবা না, এই প্যারাগুলোকে টেনে এনে পরবর্তী পেজে তুমি চলে যাবা, পরবর্তী পেজে চলে যাবা, 2-1 লাইন লিখবে, তারপরে আবারও যদি তুমি একটা প্যারা লেখো ফাঁকা দিতে পারবা। কিন্তু এভাবে কিন্তু তোমার পেজগুলো বাড়বে এবং দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা, প্যারা করে সুন্দর করে লিখছো, দেখতেও সুন্দর লাগবে, এই জিনিসটা মাথায় রাখতে পারো। আরেকটা কাজ করবা, যদি পসিবল হয় এই রচনার মধ্যে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা। পয়েন্ট বলতে কীরকম, অনেক সময় থাকে না যে সমাজের উপরে কী কী প্রভাব পড়বে, তো তুমি একদম এরকম প্যারা করে না লিখে তুমি হচ্ছে একদম বুলেট পয়েন্টে লেখার চেষ্টা করবো, এরকম লিখবে। দেখছো, এরকম লিখলে তোমার কিন্তু দেখো পুরো লাইনটুকু লিখতে হয়, এরকম করে পুরো লাইন কিন্তু তোমাকে লিখে শেষ করতে হয়, দেখছো। কিন্তু তুমি যদি মনে করো এরকম হলো তোমার, যে তুমি এরকম লিখছো, তুমি এখন কিছু পয়েন্ট আকারে জিনিস লিখবা, তখন তুমি কী করতে পারো, যে পয়েন্টগুলো দেওয়া হলো, এবার দেখো তুমি পয়েন্টগুলো তোমার এরকম হবে, কোনোটা বড় হবে, কোনোটা ছোটো হবে। তার মানে কিন্তু দেখো এই ক্ষেত্রগুলো তোমার লাইন ঠিকই বাড়তেছে, তোমার কিন্তু পুরোপুরি লেখাও লাগতেছে না অনেক সময়। তার মানে যে পয়েন্টগুলো যদি দেওয়া পসিবল হয়, তুমি পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করো, যদি পসিবল হয়। আন্দাজে খেলে পয়েন্ট দিলে হবে না। যদি মনে করো যে সমাজের উপরে এটার কী প্রভাব পড়তে পারে, প্রভাবগুলো তুমি 1, 2, 3 বা মার্ক করে তুমি পয়েন্ট আকারে দিলে তোমার জন্য কিন্তু পেজেও একটা লাভ হচ্ছে, আর স্যাররা কিন্তু এই জিনিসগুলো খেয়ালও করে ভালো করতেছো। আর অবশ্যই কোটেশন দেওয়ার চেষ্টা করবা। তুমি আগে থেকে বাসা থেকে প্রিপারেশন নিয়ে যাবা, যে আচ্ছা নৈতিকতা, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো আসলে আমি কোন কোন ইংরেজি লাইন দিব বা কোন আমি উক্তি দিব, এগুলো দেওয়ার চেষ্টা করবা। উক্তি দিলে তোমার কিন্তু 2টা লাভ, একটা হচ্ছে উক্তি দিচ্ছ, ইনফরমেশন দিচ্ছ, সেটা একটা। 2 নম্বর হচ্ছে পেজে ফাঁকি মারা যাচ্ছে। কীভাবে, খেয়াল করো, পেজে ফাঁকি মারাটা কীভাবে। মনে করো এই হচ্ছে তোমার পেজ, হ্যাঁ, এই তুমি লিখছো, তুমি এখন এই ব্যক্তির উক্তি লিখবা। উক্তি লেখার সময় পুরোটুকু লিখছো, উক্তি দেওয়া হলো লেখলা, এবার উক্তিটা তুমি লিখবা। উক্তি লেখার সময় কিন্তু ফাঁকা দিবা একটু, যেন তোমার বোঝা যায় আচ্ছা এখানে মাঝখানেটা উক্তি তুমি দিছো, একটু উক্তি তুমি দিছো, ঠিক আছে, এই যে উক্তি দিচ্ছ। উক্তির পরে আবার একটা ফাঁকা দিবা, যেন স্ট্যান্ডার্ড মনে হয়, বেশি ফাঁকা না মনে হয়, কম ফাঁকা না মনে হয়, স্ট্যান্ডার্ড একটা ফাঁকা দিবা, তুমি পরবর্তী লিখবা। কিন্তু বোঝা যাচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস ছিল আমাদের, দেখো বোঝা যাচ্ছে এই কিছুটা লেখা ছিল, মাঝখানে আমাদের উক্তি আসছে, উক্তিটাও খেয়াল করা যাচ্ছে, তারপরে আবারও লেখা আছে আর কি। তার মানে এই দেখো মাঝখানে একটু ফাঁকা টাকা দিতে পারলা, এটাও একটা লাভ হচ্ছে, এবং উক্তি দিলে আরও বেশি স্যাররা পছন্দ করে আর কি। তো ওরকম কিছু জিনিস তুমি বাসা দিয়ে আগেই সিলেক্ট করে যাবা, যে নৈতিকতা নিয়ে তুমি 4-5 লাইন মনে করে গেলা, যে পরীক্ষা আসলে যে দিয়ে আসুক ওটার বসাবা সিস্টেম করে আর কি, রিলেটেড করে আর কি, আন্দাজে না, একদমই যদি রিলেটেড না হয় তাহলে বসানোর দরকার নেই। তো এই কাজগুলো তুমি করতে পারো, এবং তুমি চেষ্টা করবে যে কমপক্ষে যত বেশি পেজ লেখা যায়, বললাম তুমি লেখা শুরু করবা, এবং লেখা শুরু ভূমিকা লিখে
তুমি ভিতরের পয়েন্টগুলো দ্রুত লিখতে থাকবা, যত বেশি বেশি পয়েন্ট এখানে এরকম দিবা তত বেশি কিন্তু এরকম গ্যাপ দিতে পারবা, যে একটা মানে একটা হচ্ছে পয়েন্ট শেষ, ভূমিকা শেষ, তাহলে মাঝখানটা ফাঁকা, তারপর অন্য একটা। তো পয়েন্ট যত বেশি দিবা ফাঁকা মারতে পারবা, পেজ তত বেশি হবে, এবং পয়েন্টগুলো স্যাররা পড়ে দেখে তুমি কী কী পয়েন্ট লেখা, অবশ্যই পয়েন্টগুলো রিলেটেড হইতে হবে। তো আচ্ছা, আশা করি বুঝতে পারছো রচনার ক্ষেত্রে কী করবা, এবং আমি তো বলেই দিলাম যে কোন কোন টপিকের উপরে পড়বা, এই টপিকগুলোর মধ্যেই কিন্তু আসবে, তোমাদের কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনের মধ্যে বলাই আছে, এটা সরাসরি সাজেশন আকারে বোর্ডে কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা তুমি করতে পারো। তারপরে খেয়াল করো যে রচনা গেল, রচনার পরে আমরা সরাসরি চলে যাই হচ্ছে কিসের মধ্যে, দেখো এই সংলাপের মধ্যে। হ্যাঁ, এই সংলাপ যদি পরীক্ষা আসে, দেখো এই 5 নাম্বারটা, সংলাপ যদি পরীক্ষা আসে কীভাবে আমরা লিখবো। সংলাপ লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটু মানে সংলাপ তোমার আসলে পড়াই দরকার নাই, বাসায় তোমার পড়াই দরকার নাই, সংলাপটা লিখবে একদম রিয়ালিস্টিক করে, সংলাপটা যেন হয় একদম বাস্তবের মতো। মনে করো তোমার বলছে যে তোমার আর তোমার বন্ধুর মধ্যে কথা হচ্ছে যে যানজট নিরসন নিয়ে একটা সংলাপ হচ্ছে, তুমি কীভাবে শুরু করতে পারো, এখানে তুমি বলবা না যে হাই হ্যালো কেমন আছো, এভাবে এগুলো দিবা না, একদম রিয়ালিস্টিক করবা। মানে এরকম যে মনে করো তোমাকে বলছে সংলাপ লেখো তোমার বন্ধুর মধ্যে, তো এটা খেয়াল করবা এটা কার মধ্যে লিখতে বলছে, এটা কি তোমার বন্ধুর সাথে তোমার, নাকি হচ্ছে তোমার সাথে টিচারের, বা এইটা বেস করে তোমাকে স্টার্টিংটা করতে হবে এবং খুবই রিয়েলিস্টিক করবা। তুমি এখন তোমাকে যদি বলি যে তুমি আর তোমার বন্ধু যখন বাসায় বসে বসে চ্যাটিং করো, বা হচ্ছে এমনি সামনাসামনি যখন দেখা হয় যানজট নিয়ে কথা বলো, তখন কি তুমি বাসা থেকে মুখস্থ করে আসো? না, মাথায় যেটা আসে সেটাই তুমি বলো, যেটা তুমি বাস্তবে দেখো সেটাই বলো। সংলাপ লেখার সময় সেম কাজটা করতে হবে। যেমন এরকম তুমি বললা, মনে করো যে হেঁটে যাচ্ছ, মনে করো রাস্তায় যানজট বাজছে, তোমার বন্ধুর সাথে দেখা, তুমি এরকম তোমার বন্ধুকে বললা, এই যে বললো যে মনে করো তোমার বন্ধু সালাম, সালাম, তুমি মনে করো তুমি আর তোমার বন্ধু চায়ের দোকানে বসে আসো, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবা। তুমি আর তোমার বন্ধু চায়ের দোকানে বসে সংলাপ করতেছো, অথবা মনে করো যে তুমি আর তোমার বন্ধু কোথাও যাচ্ছ বাসে করে, একটা সংলাপ বলতেছো, মানে ওই এমনভাবেই বলবা যেন রিয়ালিস্টিক হয়, মানে একদম একটা সিনারিও কল্পনা করতে পারো তুমি নিজেই তোমার নিজের মনের মধ্যে একটা সিনারিও বানায় নিবা। যেমন চায়ের দোকানেরটা তুমি এরকম করতে পারো যে বললা যে মামা যে 2টা রং চা দাও, চিনি কম করে। তারপর তুমি তোমার বন্ধুর সাথে কথা বলতেছো যে হ্যাঁ, তারপর বল কী অবস্থা তোর, আর বলিস, তোমার বন্ধু বলতেছে দিক থেকে, আর বলিস না রাস্তায় এত যানজট, দেখোস না এই সেই কোনাবাড়ি থেকে গাজীপুর যাইতে আমার সেই 2 ঘন্টা লাগলো। তার মানে তুমি এমনভাবেই জিনিসটা শুরু করবা যেন অনেক বেশি রিয়ালিস্টিক হয়। তারপরে তোমার যে আসল জিনিসটা মানে বলার যে কীভাবে যানজট নিরসন করা যায়, তুমি সেটা নিয়ে আস্তে আস্তে কথা বলা শুরু করবা। তখন তুমি হয়তো বা বলবা যে হ্যাঁ ঠিকই বলছো, আসলেই অনেক জ্যাম, তো আমরা আসলে কী করতে পারি। তারপরে তুমি তোমার ভিতরে ঢুকে যাবে। তার মানে শুরুর দিকটা তুমি একটা বাস্তবধর্মী বা একটা রিয়েলিস্টিক কোনো একটা ঘটনা দিয়ে শুরু করবা। হ্যাঁ, বা তুমি মনে করো যে এরকম হইতে পারে, তোমাকে বললো যে দুইজন সচেতন নাগরিকের মধ্যে কথাবার্তা হচ্ছে, তাই এরকম হইতে পারে যে একজন নাগরিক আরেকজন নাগরিককে, একজন অভিভাবক আরেকজন অভিভাবককে বলতেছে যে সালাম সাহেব কী অবস্থা, আপনার ছেলে তো ভালোই ডাক্তারিতে চান্স পেয়ে গেল, এবার একটু খাটাখাটনি কমান নাকি। তখন অন্য একজন হয়তো এরকম বলতেছে আর বললেন না ভাই, যে ছেলেকে তো পড়ালেখা ঠিক করাইলাম, মানুষ করতে পারলাম না। যখন মানুষজন কথা বলে, এরকমভাবে তো কথা বলে, তো তুমি ওই সিনারিওটা ফুটাই তোলার চেষ্টা করবা নিজের মতো করে। তুমি একটু সময় দেবে এখানে, এবং এটা করতে সময় লাগবে না, তুমি জাস্ট কল্পনা করবা যে আচ্ছা 2জন মানুষের সাথে কথা হচ্ছে, তারা কী বলতে পারে, বাস্তবে আমি কী দেখি, কী বলে তারা, ওটা লেখা দিবা শেষ। এবং এরকম করলে তোমার নাম্বারটা আরও বেড়ে যাবে। তুমি যদি বইয়ের মতো হাই হ্যালো দিয়ে শুরু না করে এভাবে শুরু করো, একটা সিচুয়েশন ক্রিয়েট করবা, ঠিক আছে। আর যদি স্যারের সাথে কথা বলা হয়, তখন সেক্ষেত্রে তুমি ওই সম্মানটা বজায় রাখবা। তুমি যখন স্যারের সাথে কথা বলো, তখন কোন টোনে কথা বলো ওইটা বজায় রাখবা, টোনটা দিবা। হ্যাঁ, তাহলে অনেক বেশি ভালো হয়। টোনটা সেট করার চেষ্টা করো, স্যার পড়ে মজা পাবে। যখন স্যার পড়া শুরু করবে, স্যারের মন চাইবে আরে এরপরে কী হলো আমি দেখতে চাই। এবার আমরা যখন কোনো নাটক দেখি, আমাদের দেখতে মন চায় না, আচ্ছা কথা বলতেছে এরপরে কী হবে, ওরকম জিনিস যদি তৈরি করতে পারো সবচেয়ে বেস্ট হয়, এবং নাম্বার অনেক বেশি আসবে এখানে। তো আশা করি বুঝতে পারছো, একদম এটা নিয়ে টেনশনের দরকার নেই। তোমার মনে যা আসবে তুমি তোমার বন্ধুর সাথে যেভাবে কথা বলো ওইভাবে কথা বলবা, আর যেই টপিকের উপর কথা বলতে বলবো ওই টপিকটা মাঝখানে ঢুকে ওইটা নিয়ে কিছু কথাবার্তা বলবা যে আচ্ছা এই হচ্ছে কী করা যায়, এটা করলে ভালো হইতো, ওরকম কিছু কথাবার্তা দিয়ে শেষ করে দিবা আর কি। বা এই জন্য তুমি জাস্ট একটু সংলাপগুলো বই থেকে দেখো যে আচ্ছা কীভাবে এই টোনগুলো সেট করে, যদি বই এরকম টোনগুলো পাও, টোনগুলা খেয়াল করবা, জাস্ট এই টোনগুলা, মানে জাস্ট তুমি টোনটা খেয়াল করবা যে কোন টোনে তুমি তোর বন্ধুর সাথে কথা বলো, ওটি চালাই দিবা, শেষ, আর কোনো টেনশন নাই। তারপর দেখো ভাব সম্প্রসারণ সারাংশের মধ্যে খুদে গল্প তো হচ্ছে গল্প থাকে স্টোরি রাইটিংয়ের মতো। তো আমার সাজেশন তুমি সংলাপ দিবা, একদম বেস্ট, নিজের মতো করে সুন্দর করে লিখতে পারো, পড়াই দরকার নাই, শুধু টপিকগুলো দেখে যাও যে কোনগুলো আসতে পারে। যদি 2-1টা ইনফরমেশন তুমি না জানো ইম্পর্টেন্ট, তাহলে তো সুন্দর হলো না জিনিসটা। শুধু হাই হ্যালো করে শেষ না করে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলেও ভালো হয়। এবার ভাব সম্প্রসারণ সারাংশের মধ্যে তুমি সারাংশ দিবা, কারণ সারাংশের মধ্যে সারাংশ বা সারাংশের মধ্যে মাত্র
3 লাইনের মতো লিখতে হয়, 3 থেকে 4 লাইন লিখতে হয়। তবে এটা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার। এই প্যাসেজটা পড়ে বা ওই আমাদের হচ্ছে যেই কবিতার মতো যেগুলো লাইনগুলো থাকে সেই কবিতাটা পড়ে তোমার একটু সারমর্ম লিখতে হবে। তুমি চেষ্টা করো যে কমন ফালানো যায়। তুমি বইয়ে বারবার পড়ো, তুমি এইখানে একটু সময় দাও। এগুলো তো সময় দেওয়ার দরকার নেই। তুমি এই রচনার মধ্যে যেভাবে বললাম হয়তো তুমি হচ্ছে আধা ঘন্টা সময় দাও, টপিকগুলো সিলেক্ট করো বা হচ্ছে পয়েন্টগুলো লিখে রাখো বা এগুলো দেখো, আধা ঘন্টা সময় দাও। এখানে তুমি 5-10 মিনিট বা 20 মিনিট সময় দাও, এখানে তুমি আধা ঘন্টা সময় দাও, 1 ঘন্টা সময় দাও সারাংশের মধ্যে আর কি। কারণ সারমর্মটা একটু তোমার কমন পড়লে ভালো। কারণ আমরা আসলে এত যে পুরোটুকু জিনিস পড়ে ওইখান থেকে 3টা মেইন লাইন লেখা, মূল ভাবটা লেখা আসলে টাফ হয়ে যায়। তো সারাংশ দিয়ে একটু বই থেকে কমন ফলানোর চেষ্টা করো এবং চেষ্টা করবা 3 লাইনের মধ্যে শেষ করতে। 3 থেকে 4 লাইন, হাইস্ট 4 লাইন, 3 লাইনে শেষ করলে ভালো। এবং 3টা লাইন তুমি খুবই সুন্দর সুন্দর শব্দ চয়ন করবা, যেন শব্দগুলো খুবই সুন্দর হয় এবং পুরো ঘটনাকে যেন রিপ্রেজেন্ট করে। এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে তোমাকে একটু, হ্যাঁ একটু প্র্যাকটিস করো, একটু বইয়ের লাইনগুলো একটু পড়ে যাও, বইয়ের লেখাগুলো একটু পড়ে যাও। এবার এখানে খেয়াল করো, প্রতিবেদন আবেদনপত্রের মধ্যে আমি তোমাকে সাজেস্ট করছি আবেদনপত্র তুমি লিখতে পারো। বা যদি আবেদনপত্র কঠিন আসে, কঠিন বলতে কি আবেদনপত্র, প্রতিবেদন, এগুলোর মধ্যে কিন্তু খালি এই 2টা জিনিস না, আরও জিনিসপাতি আছে। আসতে পারে তোমার পরীক্ষায় যে স্মারকলিপি, তোমার আসতে পারে হচ্ছে মানপত্র, স্মারকলিপি বা মানপত্র, বা তোমার আরও আসতে পারে হচ্ছে যে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা আবেদনপত্র লেখো, বা তোমার এলাকায় হচ্ছে নিমন্ত্রণপত্র লেখো, তোমার এর বলতে পারে। বা হচ্ছে তোমাকে বললো যে হচ্ছে চাকরির জন্য দরখাস্ত তুমি লেখো। হ্যাঁ, এরকম জিনিস কিন্তু চলে আসতে পারে। এই খালি জরিমানা মৌকুফ করে স্যার হেডমাস্টারের কাছে আবেদনপত্র লেখো তা কিন্তু না, এর বাইরে কিন্তু এগুলো পরীক্ষায় আসে এখন। সংবাদপত্র প্রকাশ, আসতে পারে নিমন্ত্রণপত্র, স্মারকলিপি, বা হচ্ছে তোমার মনে করো যে কলেজে জুনিয়ররা আসছে, তোমাকে একটা ভাষণ দিতে হচ্ছে, সেই ভাষণ, বা ওদেরকে হচ্ছে অভিবাদন জানানো। তো এই জিনিসগুলো বা বক্তৃতা, এই জিনিসগুলো তোমাকে একটা একটা করে পড়ে রাখতে হবে। যে স্মারকলিপি আসলে কীভাবে লিখতে হয়, আমি তো জীবনে স্মারকলিপি লিখি নেই ভাই, না আমি শুনি নেই, তো কেমনে লিখবো আমি তো জানি না। খালি নিয়মটা দেখে রাখবা, আচ্ছা এইভাবে লিখতে হয়, আর বাকি ভিতরের কথা তুমি বস লিখতে পারবা। নিয়মটা দেখে রাখবা, কীভাবে দলিল লিখতে হয়, কারণ দলিলের জিনিসটাও তোমার সেমনি উল্লেখ করা আছে। যদি যেগুলো কম আসে পরীক্ষায় তারপরেও একটা একটা করে দেখে রাখবা, তাহলে সেফ। হ্যাঁ, যে কীভাবে লিখতে হয়, নিয়মটা কি, জাস্ট ওটা দেখে রাখবা। বা কীভাবে চাকরির প্রতিবেদন লিখতে হয়, বা চাকরির দরখাস্ত লিখতে হয়, বা কীভাবে প্রতিবেদন লিখতে হয়, নিয়মগুলো দেখে রাখবা। আর 2-1টা টপিক পড়ে রাখলে ভালো। তাহলে প্রতিবেদন এবং আবেদনপত্রের মধ্যে এই জিনিসগুলো খেয়াল করবা। দিনলিপির নিয়মটা দেখে রাখতে পারো। বৈদ্যুতিক চিঠি মানে হচ্ছে ইমেলটা দেখে রাখবা, যে টু সিসি বিসি সাবজেক্ট, ওই জিনিসগুলো একটা করে দেখে রাখবো, একটা করে নিয়ম। এগুলো সবগুলোর একটা করে নিয়ম তুমি দেখে রাখবা। পরীক্ষায় যেটাই আসুক, তুমি হয়তো এই 2টা সিলেক্ট করছো, এগুলো তুমি দিবা, কিন্তু তারপরেও এগুলোর নিয়ম একটা করে দেখে রাখো। নিয়মটা জানা থাকলে তোমার কোনো ভয় নেই, যাই আসুক তুমি লিখতে পারবা, বানিয়ে হলেও লিখতে পারবা। আর লাস্টলি আমার থাকতে হচ্ছে পারিভাষিক শব্দ বা অনুবাদ। তো এখান থেকে ভালো হয় যদি তুমি এই পারিভাষিক শব্দটা পড়ো। অনুবাদ আসলে 2 রকমের অনুবাদ হয়, যে তুমি হচ্ছে জাস্ট যে লাইন লেখা আছে ওই লাইনটা অনুবাদ করে দিলে, আক্ষরিক অনুবাদ। কিন্তু আক্ষরিক অনুবাদ স্যাররা পছন্দ করে না। তোমাকে যেই অনুবাদ করতে হবে সেটা হচ্ছে ওই পুরো প্যাসেজ পড়ে ওইটার যে মূল ভাবটা ওটা নিজের ভাষায় সুন্দর করে লিখতে হবে, যেটা টাফ হয়ে যাওয়ার সময় লিখলে ফুল নাম্বার সময় পাওয়া যায় না। এই জন্য পারিভাষিক শব্দ বেস্ট অপশন। শব্দ থাকবে, মিনিং লিখে দিবা, শব্দ থাকবে, ওইটার যে মিনিং, পারিভাষিক যে শব্দের মানে পারিভাষিক শব্দের যে এটার মিনিং, সেই মিনিংটা লিখে দিতে হবে। তো তুমি জাস্ট একটু বোর্ডের প্রশ্নগুলো পড়লে ডাইরেক্ট কমন পড়বে, একদম সরাসরি কমন পড়বে, একদম লিখতে কম সময় লাগবে, 10টা লিখে বলবা শেষ, 10 নাম্বার। তো এই কাজটা তুমি করতে পারো। এই হচ্ছে টোটাল সাজেশন। তুমি এইখানকার ছোটোখাটো এই জিনিসগুলো একটু খেয়াল যদি রাখো, টিয়মগুলো ঠিকঠাক রাখো, তাহলে কিন্তু সুন্দর মতো এখান থেকে তুমি এই প্রায় 70-এর মধ্যে 55+ নাম্বার তুমি নিয়ে আসতে পারবা। যদিও 55+ নাম্বার অনেক বেশি কিন্তু আসলে, ঠিক আছে, এ হচ্ছে কথা। আর সংলাপ লেখার সময় এগুলো তোমরা জানোই, এই যে অবশ্যই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে। এখানে লিখলাম রহিম, এখানে লিখলাম মনে করো করিম, তাহলে করিম এখানে দিবা। তাহলে দেখো জিনিসটা কীরকম হয়ে গেল না। সবসময় চেষ্টা করতে হবে যেটা লম্বা নাম সেই লম্বাটা বরাবর রাখতে। এখানে শেষ করছো তাহলে এই বরাবর দিবা, তাহলে এই বরাবরই সবগুলো এরকম বসবে, এই বরাবরই সব বসবে, এই বরাবর সব, মানে এইটা ঠিক রাখবা আর কি। হ্যাঁ, এইটা ঠিক রাখবা, এটা ঠিক রাখবা, ঠিক আছে। এই হচ্ছে একটা ব্যাপার। তো বাকি জিনিসপত্র তোমরাই ভালো জানো, কোনো টেনশন নাই। তো এইভাবে জাস্ট প্রিপারেশনটা নাও, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা, পরীক্ষা ভালো হবে। যে সকল ট্রিক্স অ্যান্ড টিপসগুলো বললাম একটু মাথায় রেখো, তাহলেই হবে ইনশাল্লাহ। ভালোভাবে প্রস্তুতি নাও, সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে। বাংলা প্রথম পত্র পরীক্ষা যেমনই হোক, দ্বিতীয় পত্র দিয়ে তুমি যদি A+ নিয়ে আসতে পারো, সেটাই হচ্ছে টার্গেট হওয়া উচিত সবার এখন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো। এবং তোমরা কিন্তু অলরেডি জানো যে আমাদের হচ্ছে অফলাইন ব্যাচ কিন্তু এবছর গাজীপুর ব্রাঞ্চে আছে। তো তোমরা যারা যুক্ত হতে চাও এসএসসি পরে কিন্তু যুক্ত হতে পারবা। তো তোমরা কিন্তু ব্যাপারটা মাথায় রেখো, ইনশাল্লাহ অনেক ভালো হবে। আমরা জাস্ট 15-20 জন নিয়ে একটা করে ব্যাচ গঠন করবো, সরাসরি একদম 15-20 জন একসাথে ক্লাস করলে ব্যাপারটা অনেক বেশি সুন্দর হয়। এর তুলনায় যখন একটা ক্লাসে 100 থেকে 120 জন ক্লাস করে, তখন কিন্তু সবার সাথে মানে কমিউনিকেশনটা করা যায় না এভাবে। যেখানে মাত্র 20 জন থাকলে কিন্তু
খুবই সহজেই জিনিসটা আরও অনেকের পড়াগুলো মাথায় কিন্তু ঢোকে আর কি। পাশাপাশি স্মার্ট বোর্ড থাকতেছে অফলাইনে, সব কিছু মিলে চমৎকার হবে। তো আশা করি তোমরা সেখানে যুক্ত হবে গাজীপুরে। তো তোমরা যদি এখানে আসো, তোমাদের থাকা খাওয়ার সব কিছু ব্যবস্থা থাকবে। থাকা খাওয়াও আসলে খুব একটা কষ্ট হবে না, কারণ ফ্ল্যাট যেহেতু এদিকে পাওয়া যায়, ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকতে পারবা। তুমি তোমার বন্ধুরা যদি আসো 2-3 জন মিলে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। বা তুমি যদি একাও আসো, তাহলে অন্য কারোর সাথে যুক্ত হয়ে থাকতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।